আসসালামু আলাইকুম। বিবিএ নেভিগেটরের নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমাদের এই ধারাবাহিক প্লেলিস্টের আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পরিচালন মুনাফা বের করতে হয়। তো আমরা বিগত ক্লাসে শিখেছিলাম কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। মোট মুনাফা আমাদের কিভাবে নির্ণয় করতে হয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বিষদায় বিবরণীতে পরিচালন মুনাফা বের করতে হয়। পরিচালন মুনাফা সমান সমান আমরা লিখতে পারি মোট মুনাফা, অর্থাৎ আমরা মোট মুনাফা যে বিগত ক্লাসে শিখেছি সেই মোট মুনাফা এর থেকে পরিচালন ব্যয়সমূহ বাদ দিতে হবে, তাহলে আমাদের পরিচালন মুনাফা বা ক্ষতি বের হবে। তো এই ছিল আমাদের বিগত ক্লাসের রিক্যাপ। এইখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফাটা বের হতো। এখন আমরা পরিচালন ব্যয়সমূহ বাদ দেব। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়সমূহ বাদ দিলে আমাদের পরিচালন মুনাফা বের হবে। পরিচালন মুনাফা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমেই আছে বেতন, ভাড়া, বিজ্ঞাপন। এইগুলো যদি অগ্রিম থাকে তাহলে বাদ দিতে হবে এবং বকেয়া থাকলে যোগ করতে হবে। এরপরে আসে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যের পণ্য বিতরণের ক্ষেত্রেও আমাদের যদি সমন্বয়ের ভিতর থাকে বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা বাদ দিতে হবে। এরপরে আসি আমরা বিক্রয় পরিবহন বা বহি পরিবহন। আমাদের সচরাচর বেশিরভাগ অঙ্কে বহি পরিবহন নামে কিন্তু থাকে। অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়, কারণ আন্তঃপরিবহন এবং বহি পরিবহন কোনটা ক্রয় পরিবহন এটা এবং কোনটা বিক্রয় পরিবহন, এই কনফিউশন ওদের মধ্যে কাজ করে। তো বিক্রয় পরিবহনকে বহি পরিবহন নামে অন্তর্ভুক্ত করা হয় এবং আন্তঃপরিবহনকে ক্রয় পরিবহন নামে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে এর পরিচালন ব্যয়ের ভিতরে আরও আসে ভ্রমণ খরচ, উপযোগ খরচ, বিমা খরচ, ডাক ও তার খরচ, অফিসের বিদ্যুৎ খরচ, স্থায়ী সম্পত্তির মেরামত খরচ, মণিহারির সাথে অব্যবহৃত মণিহারি যদি থাকে তাহলে ওটা বাদ দিতে হবে এবং নিট মণিহারিটা দেখাতে হবে। কত টাকা মণিহারি খরচ হয়েছে সেই টাকাটা আমরা পরিচালন ব্যয়ের ভিতর দেখাবো। এরপরে আসি প্যাকিং খরচ, যদি থাকে ওটা বসিয়ে দেব। আর আমাদের একটা কাজ করতে হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনাটা এইখানে আমি খুব সুন্দর করে উপস্থাপন করেছি, আশা করি বুঝতে পারবেন। অনাদায়ী পাওনা এটা রা মিলার ডেবিট পাশে থাকবে, এটা সরাসরি আমরা প্রথম ঘরে লিখব। যোগ নতুন অনাদায়ী পাওনা, এটা সমন্বয়ে টাকা আকারে থাকবে এবং যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সমন্বয়ে পার্সেন্টেজ বলা থাকবে। নিট দেনাদারের উপর ধরতে হবে এই পার্সেন্টেজটা, মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রা মিলের ক্রেডিট পাশে থাকবে। এগুলো থেকে আমরা কি পাবো? নিট অনাদায়ী পাওনা পাবো। নিট অনাদায়ী পাওনা আমরা পরিচালন ব্যয়ের ভিতর দেখাবো। এরপরে দেনাদার বাট্টা সঞ্চিতি যদি থাকে তাহলে আমাদের পরিচালন ব্যয়ের ভিতর বসাতে হবে। সাধারণ খরচ আমাদের পরিচালন ব্যয়ের ভিতর বসাতে হবে। কর ও অভিকর পরিচালন ব্যয়ের ভিতর বসিয়ে দেব। আপ্যায়ন খরচ এটাও আমাদের পরিচালন ব্যয়। রপ্তানির শুল্ক পরিচালন ব্যয়। বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন পরিচালন ব্যয়। বাট্টা প্রদান পরিচালন ব্যয়। কমিশন প্রদান পরিচালন ব্যয়। স্থায়ী সম্পত্তির অবচয় হতে পারে, স্থায়ী সম্পদ হতে পারে জমি, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, এগুলোর যে অবচয় থাকে সেই অবচয়টা আমরা পরিচালন ব্যয়ের ভিতর বসাবো। ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপনটা আমরা পরিচালন ব্যয়ের ভিতর বসাবো। সুনামের অবলোপন এটাও পরিচালন ব্যয়ের ভিতর বসাবো। ব্যাংক চার্জ এটাও পরিচালন ব্যয়ের ভিতর বসাবো। এই সকল আইটেমগুলো যোগ বিয়োগ করলে আমরা মোট পরিচালন ব্যয় পাবো। মোট পরিচালন ব্যয় থেকে এটা হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয় এবং মোট পরিচালন ব্যয় থেকে আমরা উপরে যে আমাদের মোট মুনাফা পেয়েছিলাম এটা থেকে মোট পরিচালন ব্যয়টা বাদ দেব। বাদ দিলে আমরা যদি প্লাস আকারে আসে তাহলে আমরা লিখব পরিচালন মুনাফা, এবং যদি
মাইনাস আকারে আসে, অর্থাৎ এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট চলে আসে তাহলে আমরা লিখব পরিচালন ক্ষতি। তো আমরা এখানে একটু বোঝার ক্ষেত্রে লিখে দিয়েছি পরিচালন মুনাফা 3 থেকে 4। 3 নাম্বারটা আমাদের কি? 3 নাম্বার হচ্ছে আমাদের মোট মুনাফা এবং 4 নাম্বার আমাদের কি? পরিচালন ব্যয়। 3 - 4 করলে আমরা পরিচালন ব্যয়টা পাবো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বিষয়দায় বিবরণী শেষ করব। আমাদের অন্যান্য অপরিচালন আয় বা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় কি, এগুলো দিয়ে আমরা নেট মুনাফা পর্যন্ত শেষ করে দেব। আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করবেন।